দিন দিন বেড়েই চলছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেহরানে অব্যাহত ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। যুদ্ধকালীন সংকটে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্য মন্ত্রী। বছরে 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত সরকারের। পয়লা বৈশাখের মধ্যেই শুরু হবে কৃষক কার্ড বিতরণ। এবং কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইবি শিক্ষিকার। নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা, ঘাতকের হাসপাতালে ভর্তি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেহরানে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকোর সবচেয়ে বড় শোধনাগার রাস তানুরাতে ফের প্রজেক্টাইল আঘাত করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে তেহরানে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির এখনও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপক সক্ষমতা রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। ইসরায়েলের বিমান বাহিনী আইএএফ এর দাবি, ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-30 যুদ্ধবিমান তেহরানে ইরানের যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজের সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 101 জন নিখোঁজ এবং 78 জন আহত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে দিতে, বৈশ্বিক বাজারে ধাক্কা দিতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরানি বাহিনী। তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তুরস্কে সরাসরি মার্কিন ঘাঁটি নেই, তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি রয়েছে। আঙ্কারা নিজেও এ জোটের সদস্য। ইরানের মিত্র গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়েছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরাকের শিয়া মিলিশিয়ারা উত্তর ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বাগদাদ বিমানবন্দরে আমেরিকানদের লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে। সামগ্রিক বিবেচনায় এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে $21,000 কোটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধের অর্থনৈতিক হুমকির কথা স্বীকার করেছেন এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে চলাচলকারী জ্বালানি ট্যাঙ্কগুলোর জন্য সরকারি বীমা ও প্রয়োজনে নৌ এসকর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ঐশী আলম, মোহনা সংবাদ। এদিকে ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় ধর্মীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনী IRGC ও বিশেষজ্ঞ পরিষদের সমর্থনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হামলায় নিহত খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদে সমাহিত করার কথা জানায় ইরান। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চল কার্যত যুদ্ধাবস্থার দিকে এগোচ্ছে বলে মত বিশ্লেষকদের। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। দেশটির বিপ্লবী গার্ড ও বিশেষজ্ঞ পরিষদের সমর্থনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স। মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরেই। এদিকে তেহরানের পশ্চিম প্রান্তে একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, সেখানে গোপনে পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরির কাজ চলছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরান এখন পর্যন্ত 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল ও 2000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে পাল্টা হামলায় ইরানের সামরিক অবকাঠামো ও মিসাইল লঞ্চার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের রাজধানী দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত যদি দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা না যায় তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে আজও ঢাকা থেকে 25টি ফ্লাইট বাতিল হয়েছে। কেউ কেউ আবার আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়েই পাড়ি জমাচ্ছেন গন্তব্যে। জীবন এবং সংসারের প্রয়োজনে যুদ্ধ সংঘাতের মধ্যেই কর্মস্থলে ছুটছেন তারা। বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নাজমুল ইসলামের প্রতিবেদন। গেল 5 দিন ধরে মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। দেশে দেশে চলছে হামলা আর পাল্টা হামলা। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নিশ্চিতভাবেই বড় ধাক্কায় ফেলবে। ইতিমধ্যেই ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ। বাংলাদেশের বিমানবন্দরে কয়েকদিন ধরেই প্রবাসীদের চাপা কান্না। কারণ ছুটি শেষ হয়ে গেলেও ফ্লাইট বাতিলের ধাক্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিরতে পারছেন না তারা। আমার আকামার মেয়াদ অল্প কিছুদিন আছে আর কি, 8 তারিখ পর্যন্ত আকামার মেয়াদ আছে, এর জন্য জরুরি চলে যাচ্ছে আর কি। আমরা বলছে যে আজকে ফ্লাইট সৌদি ফ্লাইট চলে, তাই আমরা আসছি যাওয়ার জন্য। গেল শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 173টি ফ্লাইট বাতিল হয়েছে। এই তালিকায় বুধবার যুক্ত হয়েছে 25টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, এয়ার অ্যারাবিয়ার 8টি, এমিরেটসের 5টি এবং ইউএস বাংলার 4টি। তবে সৌদি সহ কয়েকটি দেশে শুরু হয়েছে বিমান চলাচল। সেসব গন্তব্যে আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে জীবিকার তাগিদে পাড়ি জমাচ্ছেন প্রবাসীরা। ভয় লাগলেও কিচ্ছু করার নাই, সংসারের টানে টিকিটও কাটা, ভিসারও মেয়াদ কম, যাইতেছি পেটের অভাবে স্যার, পেটের অভাবে যাইতেছি, পোলামান সাবান এগুলো খাওয়াইতে চিন্তায়, সেই জন্য পেটের অভাবে যাইতেছি জায়গাটায়। হঠাৎ করে সৃষ্টি হওয়া এই পরিস্থিতিতে স্বজনরাও যেন নিরুপায়। অনিশ্চয়তায় ভরা এক যাত্রার পথে তাই ভারাক্রান্ত হৃদয়ে প্রিয় মানুষদের বিদায় জানাচ্ছেন তারা। খুব খারাপ লাগতেছে যে এরকম পাঠাইতেছি, যুদ্ধের মধ্যে টাকা পয়সা জমা দিয়ে হালিয়ে দিছি, টিকিট পাই হালিয়ে দিছি, এখন তো পাঠাইতে হবে, না পাঠিয়ে তো আমাদের উপায় নাই। খারাপ তো লাগতেছে, আর কি করবো, আমার ছেলে তো বিদেশে মনে করেন মেয়াদ শেষ, এবার যাওয়া লাগতেছে, বুঝেন না, পরিস্থিতির কারণে যাওয়া লাগতেছে। আর যখন সে পাসপোর্ট জমা দিছে তখন তো এই পরিস্থিতি ছিল না, এখন বাস্তবতার প্রেক্ষিতে তো টাকা পয়সা জমা দেওয়া হয়েছে, আল্লাহর ঘর ওইখানে যাক, যদি আল্লাহ যেভাবে তার যদি রিজিক রাখে সে আবার ফিরে আসবে আমাদের মাঝে। বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েতে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে, সেগুলো নিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পল কাপুর ও মার্কিন রাষ্ট্রদূত। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ নিয়ে ঢালাও মন্তব্য করা অনুচিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রায় 3.5 বিলিয়নের মতো আমদানি করি। তো এটি আমাদের একটা বৃহৎ বাণিজ্যিক অংশীদার, সিঙ্গেল দেশ হিসাবে, একক দেশ হিসাবে বৃহত্তম দেশ। তো সেই দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক, আমাদের এখানকার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য তাদের সহযোগিতার বিষয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের মধ্যে। এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলাপ হয়েছে। এরপর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পল কাপুর। মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে জ্বালানি সমস্যার সমাধানে ওয়াশিংটনের সহযোগিতা চেয়েছে ঢাকা। সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমরা তো এই পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি।
তা আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে, যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। এটা দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছে এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে তাকে বলছে যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে তা দিয়ে মার্চ মাস পর্যন্ত স্বাভাবিকভাবে চলা সম্ভব হবে বলেও দাবি করেন মন্ত্রী। আমার হাতে যা আছে সেটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছরের মে মাস থেকে বৃক্ষরোপণ শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি জানান, প্রতি বছর 5 কোটি করে গাছ লাগানো হবে। এছাড়া আগামী 1 বৈশাখের মধ্যেই পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। বুধবার সকাল 9:15টার দিকে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বৈঠক করেন তিনি। বাহিনীর মানোন্নয়নে নানা পরামর্শ দেন সরকার প্রধান। পরে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বন ও পরিবেশমন্ত্রী বলেন, এবছরই 5 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। আপাতত 5 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দেশ কার্বন ট্রেডে যুক্ত হতে পারবে বলে আশা জানান পরিবেশমন্ত্রী। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু, তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি। কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। পরে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের সভায় অংশ নেন। এ সময় তিনি এই কর্মসূচির সবশেষ অগ্রগতি জানতে চান। কৃষক কার্ড সংক্রান্ত সেলের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, আগামী 1 বৈশাখের মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে 9টি উপজেলায় কৃষক কার্ড দেওয়া হবে। আশা করি 1 বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। সার বীজ নিয়ে কৃষকরা কোনো সংকটে পড়বে না বলেও জানান মন্ত্রী। সবকিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে পুলিশের প্রতি দেশের সর্বস্তরের মানুষের আস্থা ফেরাতে কাজ করে যাওয়ার আশ্বাসও দেন তিনি। বুধবার সকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মতবিনিময় সভায় যোগদানের পূর্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অংশ নেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং থানার ওসিরা। পরে ডিএমপির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের প্রতি বিগত সরকারের চিত্র তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি। চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে
তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ব্যস্ততার নগরী ঢাকায় যানজট নিরসনে কাজ করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপির ক্ষেত্রে ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। একই সঙ্গে পুলিশের প্রতি দেশের সর্বস্তরের মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টন করে দেওয়া হয়। এর আগে 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। নতুন দায়িত্বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে শরীফুল আলম, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সমাজ কল্যাণের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান, রেলপথ ও সড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ বিভাগের কর্মচারী ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন একই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষেই এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনার অফিস থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে আসমা সাদিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে শিক্ষার্থীরা পাশেই ধারালো অস্ত্র দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করছিল সেই বিভাগের অফিস সহকারী মোহাম্মদ ফজলু। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রুম থেকে এরকম আওয়াজ আসতেছে, তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না, যে রুম দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। আজকে মানে কোনো পূর্ব ছাড়াই হঠাৎ করে রুমে এসে তাকে একা পেয়ে তাকে ছুরিকাঘাত করেছে। তার চিৎকারে তখন ছাত্র যারা ওখানে পাশাপাশি ছিল তারা এগিয়ে আসছে। না, চিকিৎসকদের সাথে তারা এখনো ইনভেস্টিগেশনে আছে, আপনারা দেখতেছেন মনে হয় তারা এখনো পরীক্ষা নিরীক্ষা করতেছে। পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে হয়তো তারা জানাবে। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে জমে উঠতে শুরু করেছে সারা দেশের ঈদ বাজার। রমজান শুরু হওয়ার পর থেকেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো নিত্য নতুন ডিজাইনের সব কাপড় পাওয়া যাচ্ছে বিপণী বিতান, মার্কেট, ফুটপাত সহ সবখানেই। মার্কেটে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ম ব্যবসার নামে কোনো ধরনের বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতি তৈরি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে যখন দলীয়করণ, ব্যক্তিকরণ করা হয় তখন সেটি আর তার অর্পিত দায়িত্ব পালন করতে পারে না। জনগণের ম্যান্ডেট কেবল প্রতিশোধ বা প্রতিহিংসা নেওয়ার জন্য নয়, বরং একটি টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তৈরির জন্য। আইনের বাইরে কাউকে নিজ হাতে বিচারের দায়িত্ব তুলে নিতে দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। তবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের হাত থেকে, সকল প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে মব কালচারের হাত থেকে, এবং সব জায়গাতে অবশ্যই গঠনতন্ত্র, বিধি বিধান এবং সংবিধানকেই সমুন্নত করতে হবে। যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করব, কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। একই সঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে আমরা গ্রহণ করতে দেব না। দেশ গণতন্ত্র থেকে আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। বুধবার সিলেট নগরের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারই, প্রশাসনকে আবার একদলীয়করণ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, মিডিয়ার ভাই বোনেরা বাসের পরিস্থিতি আপনারা দেখেছেন, এবং সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই সেই স্বাধীনভাবে দুদক কাজ করতে পারে।
চিকিৎসকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি জনগণের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছাতে কাজ করছে সরকার, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আর সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য ও যুগোপযোগী করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার রাজধানীর শাহবাগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। আমরা ডাক্তারদের সকল সুবিধার দিকে আমরা তীব্র দৃষ্টি দেব। অনেকগুলি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনকল্যাণে। পাবলিকের ডোর স্টোরে কিভাবে সেবা পৌঁছে দেওয়া যায়, কিভাবে আরো বেটার সার্ভিস দেওয়া যায়, আরো ডাক্তার নিয়োগ করা যায়, সামগ্রিক দিক থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরো জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য সবাই মিটমিট হাত তথা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে পিরোজপুর জেলার 1000-এরও বেশি চিহ্নিত ভবন। পুরনো এবং দুর্বল কাঠামোয় এই ভবনগুলোর অধিকাংশেরই নেই কোনো ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা। সাম্প্রতিক সময় দেশে ভূমিকম্পের প্রবণতা বাড়ায় যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা। বসবাসের অযোগ্য ভবন পরিত্যক্ত ঘোষণা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পিরোজপুর জেলার পুরাতন ডিসি অফিস, মহিলা কলেজ, জেলা হাসপাতালের মতো সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মিলে 1000-এর বেশি ভবন ঝুঁকিপূর্ণ। ফলে কর্মকর্তা কর্মচারী থেকে সাধারণ মানুষ সকলেই ভূমিকম্প আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঝুঁকি নিয়ে কাজ করছেন কয়েক হাজার মানুষ। এছাড়া 185টি প্রাথমিক বিদ্যালয় ভবনই রয়েছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব জরাজীর্ণ ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম, যার ফলে তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। সাম্প্রতিক সময়ে দেশে ছোট বড় ভূমিকম্পের প্রবণতা বাড়ায় আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। আগামীতে বড় ধরনের কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হোক সেই দিকে লক্ষ্য রেখে এইসব ভবনগুলোকে অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা হোক। যে ভবনসমূহ ঝুঁকিপূর্ণ সেটি অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করার প্রক্রিয়ায় নেওয়া ভালো। নতুন বিল্ডিং যখন হবে, নতুন ভবন যখন হবে, তখন সেই নতুন ভবনের প্রতি পৌরসভার একটা খবরদারি যেন থাকে। যেহেতু হলটা আমাদের খুবই ঝুঁকিপূর্ণ এবং এখানে যদি একটু আর কিছুক্ষণ থাকতো ভূমিকম্প, তাহলে আমাদের কিছু না কিছু ঝুঁকিপূর্ণ কিছু একটা হয়ে যেত। ভূমিকম্প হলো, প্রায় 150 ছাত্রী সবাই দৌড়ে মাঠে চলে আসলো, আর আমরা ভাবলাম এই বুঝি প্রাণ যায়। পুরাতন কালেক্টরের ভবন সহ বেশি ক্ষতিগ্রস্ত ভবনকে পরিত্যক্ত ঘোষণা করার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। যদি কোনো ভবন একেবারে ব্যবহারের অনুপযুক্ত হয় সেটা ভেঙে ফেলতে হবে। যে প্রতিষ্ঠানে ভবন হয় ব্যবহারের অনুপযুক্ত হয় সেগুলো পরিত্যক্ত ঘোষণা এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনা। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কার বা অপসারণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। 15 সদস্যের এই দলে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দলে রাখা হয়েছে এখনও ওয়ানডে না খেলা 6 জনকে। দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডে অভিষেক না হওয়া অন্য ক্রিকেটাররা হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ এবং শামিল হোসেন। আর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে নেই ওপেনার ফখর জামান। সিরিজ খেলতে পাকিস্তান বাংলাদেশে আসবে 8 মার্চ। 11, 13 ও 15 মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে সিরিজের 3 ম্যাচ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দিন দিন বেড়েই চলছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেহরানে অব্যাহত ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা। তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। যুদ্ধকালীন সংকটে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী। বছরে 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত সরকারের। 1 বৈশাখের মধ্যেই শুরু হবে কৃষক কার্ড বিতরণ। এবং কর্মচারী ছুরিকাঘাতে প্রাণ গেল ইবি শিক্ষিকা। নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা, ঘাতকের হাসপাতালে ভর্তি।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।